হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এবারের এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরা পরীক্ষা অলরেডি শুরু করে দিয়েছো। বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষ। তো আজকে আমি তোমাদের সামনে আসছি ইংরেজি প্রথম পত্র নিয়ে কিছু বলার জন্য। তোমাদের 4 তারিখেই ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম। তো আমরা আজকে দেখব ইংরেজি প্রথম পত্র বা ইংলিশ ফার্স্ট পেপারের মার্কস ডিস্ট্রিবিউশন এবং এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে। দেখি ইংরেজি প্রথম পত্রে ভালো করার জন্য কি কি করলে আমরা পরীক্ষাটাকে ভালোভাবে আমাদের জন্য কাজে লাগাতে পারবো। পুরো মার্কস ডিস্ট্রিবিউশনটা আমরা দেখব, একই সাথে দেখব কোন কোয়েশ্চেনের আনসার কিভাবে দিলে আমরা ভালো মার্কস ক্যারি করতে পারবো পরীক্ষায়। ওকে, চলো দেখি। শুরুতেই আমরা দেখব মার্কস ডিস্ট্রিবিউশন ফর এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার ফর দ্য ইয়ার্স 2024-25। আমাদের বিষয় করে হচ্ছে 107। সো আমরা মার্কস ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছি। আমাদের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে পার্ট 1 রিডিংয়ের, সেখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এটা কোয়েশ্চেন নাম্বার 1-এর এ। এখানে মার্কস হচ্ছে 5, 10টা এমসিকিউ থাকবে, 4টা করে অপশনস। সেকেন্ড হচ্ছে শর্ট কোয়েশ্চেন্সের আনসার করতে হবে প্যাসেজ থেকেই। ওখানে মার্কস হচ্ছে একটা কোয়েশ্চেনে 3 মার্কস করে, 5টা কোয়েশ্চেন, 15 মার্কস। এই 15-এর পরে আমরা পাচ্ছি ফ্লো চার্টে আমাদের মার্কস থাকবে 5। 5টা ফ্রেজের মাধ্যমে আমাদেরকে ফ্লো চার্টটা কমপ্লিট করতে হবে। এরপর আমরা দেখছি সামারি রাইটিং 10 মার্কস। ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, এটা আনসিন আসে সাধারণত, 5 মার্কস। ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ, এখানে 10 মার্কস, এটাও অলমোস্ট আনসিন। তারপরে আছে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস, এটাতে আছে 10 মার্কস। তারপরে রাইটিং পার্টে আছে গ্রাফ অ্যান্ড চার্ট, এখানে 15 মার্কস। তারপরে আছে স্টোরি রাইটিং, এখানেও 15। এরপর আছে ইনফর্মাল লেটার, এখানে 10 মার্কস। এভাবে টোটাল আমাদের মার্কস হচ্ছে 100। এরপর এখন আমরা আসলে দেখি কোন কোয়েশ্চেনটা কিভাবে আনসার করলে আমরা ভালো মার্কস ক্যারি করতে পারবো। প্রথমে আমরা চলে যাই এমসিকিউ সলভ করার জন্য কি করতে হবে। এমসিকিউ সলভ করার জন্য আমরা প্রথমে দেখছি একটা আমাদের প্যাসেজ দেয়া থাকবে প্রশ্নে, ওই প্যাসেজের আলোকে প্রতিটা কোয়েশ্চেন আমাদের অ্যাড্রেস করতে হবে। প্রথম কোয়েশ্চেনটা আমরা দেখি, সেটা হচ্ছে 1-এর এ, এটা এমসিকিউর ক্ষেত্রে কিছু নিয়মকানুন আমরা একটু দেখব। যেমন এমসিকিউ সলভ করার সময় সবার আগে আমরা প্রশ্ন পড়ে টেক্সটের সাথে মিলিয়ে দেখব টেক্সটের কোন জায়গায় ওই কোয়েশ্চেনের কথাটা আছে। প্রথমে সেটা বের করে নিয়ে বুঝে তারপর আনসার বেছে নিতে হবে। এবং আরও দেখতে হবে 4টা এমসিকিউ অপশনের মধ্যে কোনটা অধিকতর গ্রহণযোগ্য, যেটা আমার কাছে মনে হবে সবচেয়ে বেস্ট ফিট করতেছে কোয়েশ্চেনের সাথে, সেটাকে আনসার হিসেবে আমরা বেছে নেব। এরপর আমরা চাইলে আনসার সরাসরি বের করতে পারবো যদি কোয়েশ্চেনটা ইজি থাকে। আবার কোনো কারণে যদি কনফিউশন সৃষ্টি হয়, তাহলে দেখতে হবে কোন অপশনটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সেটাকে আমরা আনসার হিসেবে বিবেচনায় নিব। এবং আরও দেখব টেক্সটে যে কথাটা আছে সেভাবে আমরা কোয়েশ্চেনের আনসার দিব। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে টেক্সট ভালো করে পড়তে হবে। যদি টেক্সটটা আমাদের আগে থেকে পড়া থাকে তাহলে কোনো সমস্যা নেই, পরীক্ষার হলে গিয়ে সরাসরি কোয়েশ্চেন পড়ে তারপরে আনসার বের করার চেষ্টা করব। আর যদি মনে হয় না প্যাসেজটা পড়েছি অনেক দিন আগে, আজকে হঠাৎ পরীক্ষায় আসলো, তাহলে আমরা চেষ্টা করব 10 থেকে 15 মিনিট প্যাসেজটা মনোযোগ দিয়ে পড়ার জন্য, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, দেন আমরা কোয়েশ্চেন আনসারে যাব। ওকে, চলো দেখি পরের কোয়েশ্চেন কীভাবে এমসিকিউ সলভ করতে হয়। এখানে যে প্যাসেজটা ছিল সেটা ছিল এডুকেশন গিভস আস নলেজ, এই প্যাসেজটা নিয়ে এডুকেশনের কাজ কী সেটার উপরে একটা প্যাসেজ। সো এটার একটা এমসিকিউ আমরা দেখছি, যেখানে বলছে দ্য ওয়ার্ড রেশনালি মিনস। রেশনালি শব্দটা কী মিন করেছে? তো রেশনালি শব্দের মিনিং যদি আমি এমনিতেই জানি, ডিকশনারি মিনিং, ওটাকে আমি প্রায়োরিটি দেব না। আমি প্রথমে দেখব ওই সেন্টেন্সে রেশনালি ওয়ার্ডটা কী মিন করছে, ওটা আমরা আগে খুঁজে বের করার চেষ্টা করব। তা আমরা যদি প্যাসেজে যাই, আমরা রেশনালি ওয়ার্ডটা খোঁজার চেষ্টা করব। হ্যাঁ, আমরা প্রথম লাইনে দেখতে পাচ্ছি, প্রথম সেন্টেন্সেই এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড এ সেট অফ অ্যাবিলিটিস অফ ফাংশন। এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড এ সেট অফ অ্যাবিলিটিস টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ, such as the ability to decide things rationally and
মেক দ্য রাইট চয়েসেস। এখানে রেশনালি বলতে আমাদের মনে হচ্ছে যৌক্তিকভাবে, যুক্তি দিয়ে, কনসিয়াসলি, ঠিক আছে, আমরা সঠিক একটা সিদ্ধান্ত নিব কীভাবে, সেটা এডুকেশন আমাদের পথ দেখিয়ে দেয়। সো আমি যদি অপশানসে যাই, আমি দেখতে পাচ্ছি এখানে বলছে ফুলিশলি রেশনালি হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ এডুকেশন আমাদেরকে ফুলিশলি কিছু করার পরামর্শ দিবে না। দেন অপশান হচ্ছে ডাম মানেও আমরা জানি ডাম যে কিছু পারে না, ঠিক আছে, এবং কোনো কাজের না ডাম, তো ডামলি এটাও হবে না। তারপরে আসছে ইন্টেলিজেন্টলি, বুদ্ধিমত্তার সাথে, এটা হতে পারে। এডুকেশন আমাদেরকে কোনো কিছু বুদ্ধিমত্তার মাধ্যমে করতে সাহায্য করে। আমরা যদি প্রথম এমসিকিউটা দেখি, আমরা একটা এমসিকিউ দেখতে পাচ্ছি, ওখানে লেখা আছে দ্য ওয়ার্ড রেশনালি মিনস। রেশনালি শব্দটা কি বুঝিয়েছে এটা বের করতে হলে আমি অবশ্যই আমার প্রায়র নলেজকে কাজে লাগাবো না, আমি ডিকশনারি মিনিং যেটা জানতাম সেটাকেও প্রায়োরিটি দিব না। আমি দেখব টেক্সটে ওয়ার্ডটা কি মিন করেছে। তো একটু আগে আমরা দেখলাম টেক্সটে ওয়ার্ডটা এমন জায়গায় ছিল, সেটা মিন করতেছে লজিক্যালি, যৌক্তিকভাবে কোনো কিছু করার জন্য এডুকেশন আমাদেরকে সাহায্য করে। যৌক্তিকভাবে এটার সাথে যায় এরকম একটা অপশান আমাদেরকে খুঁজে বের করতে হবে। প্রথম অপশানটা আমরা দেখছি ফুলিশলি কখনোই রেশনালির সাথে মিলবে না, ফুলিশলি মানে বোকার মতো। ডামলি, এটা অনেকটা নির্বোধের মতো, ডাম মানে আমরা জানি নির্বোধ, এটাও যাবে না। আনইন্টেলিজেন্টলি, এটা অনেকটা ডামলি বা ফুলিশলির মতোই, বুদ্ধিহীনভাবে, বুদ্ধিমত্তার সাথে নয়। দেন অপশান আছে ইন্টেলিজেন্টলি, বুদ্ধিমত্তার সাথে, তাহলে সেটাই আমাদেরকে বেছে নিতে হবে। তা আমরা দেখতে পাচ্ছি ফুলিশলি, ডামলি, আনইন্টেলিজেন্টলি কোনোটাই রেশনালির সাথে যায় না। কোনটা যায়? ইন্টেলিজেন্টলি। তাহলে আমার আনসার হবে কোনটা? ইন্টেলিজেন্টলি। এটাই আমরা আনসারে লিখব। বাট আনসার লেখার ক্ষেত্রেও আমাদের মাথায় রাখতে হবে, আমরা আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1 এর এ লিখব। আমরা লিখব আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1 এর এ তারপর আমরা নিচে আন্ডারলাইন করব, স্কেল দিয়ে করলে ভালো। তারপর আমরা লিখব এ নাম্বার কোয়েশ্চেন, দেন আনসার হচ্ছে আমার 4। তারপর আমি শব্দটাও লিখব। এভাবেই আমি বাকি আনসারগুলো করতে থাকব। ওকে, দেন আমরা চলে যাব পরের স্লাইডে। আমরা দেখতে পাচ্ছি, পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি 1 এর বিতে কী থাকে? কোয়েশ্চেন আনসার। অনেক স্টুডেন্টরাই আমাকে জিজ্ঞেস করে কিভাবে এই কোয়েশ্চেন আনসার করলে বেশি নাম্বার পাওয়া যাবে, কারণ এখানে 15 মার্কস, একটা কোয়েশ্চেন আনসারের জন্য 3 মার্কস করে। কোয়েশ্চেন আনসার সলভ করার সময় আমাদের যেটা মাথায় রাখতে হবে, কোনোভাবেই যাতে প্যাসেজ থেকে হুবহু লাইন কপি করা না হয়, কোনো সেন্টেন্সে আমরা যাতে হুবহু কপি না করি। নেক্সট আমাদের মাথায় রাখতে হবে, অনেক সময় প্রশ্নের মধ্যেই উত্তরের শুরুটা থাকে, সেটুকু দিয়েই আমরা শুরু করব, বাকি অংশটুকু প্যাসেজ থেকে বের করে সঠিকভাবে আনসারটা লিখতে হবে। এবং খেয়াল রাখতে হবে আনসার যাতে নিজস্ব লেখনের মাধ্যমে, যেটাকে আমরা বলি ওন ওয়ার্ডস, তোমার নিজের ভাষায় তুমি লেখার চেষ্টা করবে, এবং একই সাথে টেক্সট থেকে কপি না করার ব্যাপারটা মাথায় রাখবো, এবং টেক্সটের ইনফরমেশনের মাধ্যমেই নিজস্ব শব্দ ইউজ করে আনসারটা লিখতে হবে। অন্তত 3টা সেন্টেন্স লেখার চেষ্টা করব আমরা, যাতে 3 মার্কস ক্যারি করা যায়। ভালো করে টেক্সট পড়ে, কোয়েশ্চেন পড়ে, ওই কোয়েশ্চেনের সাথে অ্যাটাচমেন্ট রেখে দেন আমরা আনসারটা লেখার চেষ্টা করব নিজের বাক্য দিয়ে। নিজের বাক্য বলতে আমরা বোঝাচ্ছি টেক্সট থেকে পড়ে টেক্সটের লাইন হুবহু কপি না করে আমার মতো করে আমি আনসারটা লিখব, বাট ইনফরমেশন টেক্সট থেকেই কালেক্ট করব। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। ওই প্যাসেজটারই, এডুকেশন নিয়ে যে প্যাসেজ আমরা এতক্ষণ দেখলাম, ওই প্যাসেজের একটা কোয়েশ্চেন আসছে, হোয়াট অ্যাবিলিটিস ডাজ এডুকেশন গিভ আস? এডুকেশন আমাদেরকে কী ধরনের সামর্থ্য দেয়, কী ধরনের ক্যাপাসিটি আমাদের মধ্যে গ্রো করে? আমরা দেখতে পাচ্ছি আনসারে লেখা আছে, এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড এ নাম্বার অফ অ্যাবিলিটিস টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ, লাইক দ্য অ্যাবিলিটি টু জাজ অ্যান্ড ডিসাইড থিংস রেশনালি অ্যান্ড মেক দ্য রাইট চয়েসেস। তো তোমরা এখানে খেয়াল করবা, অনেক কিছুই আমরা
কোয়েশ্চেন দেখেই নিয়ে নিয়েছি। এডুকেশন গিভস এখানেই ছিল, ডাস ছিল বলে আমরা এসটা গিভের সাথে দিয়েছি। অ্যান্ড এ নাম্বার অফ অ্যাবিলিটিস, হোয়াট অ্যাবিলিটিসের জায়গায় আমরা লিখেছি এ নাম্বার অফ অ্যাবিলিটিস, কী করতে, টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু জাজ অ্যান্ড ডিসাইড, এই অংশটুকু আমরা অতিরিক্ত অ্যাড করেছি। তারপরে রেশনালি অ্যান্ড মেক দ্য রাইট চয়েসেস, এটাও টেক্সটে ছিল। তো টেক্সট থেকে কিছু কথা নিয়ে নিজের মতো করে সাজিয়ে কোয়েশ্চেনকে ফলো করে আমরা আনসারটা করেছি। এখানে আমাদের মার্কস পাওয়ার পসিবিলিটি বাড়বে। আর আমরা যদি হুবহু টেক্সটে গিয়ে প্রথম লাইনটাই কপি করে দিতাম, আমাদেরকে হয়তো 0.5 বা 1 নাম্বার দিয়ে ছেড়ে দিত, বা নাম্বার না দেওয়ারও সম্ভাবনা রয়ে যায় অনেক সময়। তো এই রিস্ক আমরা নিতে চাই না। আমরা কোয়েশ্চেনটা পড়ব, প্যাসেজে গিয়ে দেখব ওই কোয়েশ্চেনের আনসার কোন জায়গায় আছে, কিভাবে আছে, ওটাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখব। ওকে, পরবর্তীতে আমরা পরের স্লাইডে যাই, আরেকটা কোয়েশ্চেন। এরপর আমরা দেখব ফ্লো চার্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই ফ্লো চার্টে অনেকে মার্কস ক্যারি করতে পারে না শুধু নিয়ম না জানার জন্য। অনেকে আমরা ফ্লো চার্টের নিয়মগুলো উল্টাপাল্টা করে ফেলি, করে আমাদের মার্কস কমে যায়। তা আমরা আজকে দেখব ফ্লো চার্টে কোন নিয়মগুলো ফলো করলে আমাদের মার্কস কাটা যাওয়ার সম্ভাবনা কমে যাবে। চলো দেখি। ফ্লো চার্ট সলভ করার সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন প্রথমত একই সাইজের 6টা বক্স এঁকে ফেলতে হবে। তুমি পাশাপাশিও আঁকতে পারো, যদি মনে হয় যে না পাশাপাশি জায়গা হচ্ছে না, উপরে নিচেও আঁকতে পারো। তবে পাশাপাশি আঁকতে পারলে ভালো, বোর্ড সেটাকে প্রায়োরিটি দেয়। উপর নিচে আঁকলেও আমার মনে হয় না কোনো সমস্যা হবে, আমরা উপর থেকে নিচেও 6টা বক্স আঁকতে পারি। প্রতি 2 বক্সের মাঝখানে অ্যারো সাইন দিয়ে বক্সগুলোকে সংযুক্ত করতে হবে। 1 2 3 4 5 6 এভাবে ডট দিয়ে সিরিয়ালি আমরা কি করব, বক্সগুলোকে মার্কিং করব। অবশ্যই মার্কিংগুলো বক্সের ভিতরে হবে। 1 2 3 4 5 6 নাম্বার 1-এ যেটা দেয়া আছে প্রশ্নে সেটাই আমরা লিখে ফেলব, আর বাকি 5টা আমরা নিজের মতো করে টেক্সট থেকে বের করে সাজিয়ে লিখব। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে প্রতিটা বক্সের লেখাটা ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করি। প্রতিটা বক্সের যে ফ্রেজটা আমরা লিখব, সাধারণত আমরা জানি ফ্লো চার্টে আমরা ফ্রেজই লিখি, কোনোভাবেই সেন্টেন্স লেখা যাবে না। প্রতিটা ফ্রেজ আমরা ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করব। দেন আমরা দেখব বক্সের লেখার কোনো ফ্রেজ লেখার শেষে কোনোভাবেই যাতে ফুল স্টপ দেওয়া না হয়। প্রতিটা পয়েন্ট অবশ্যই ফ্রেজ আকারে বা ওয়ার্ড আকারে আনসার দিতে হবে। পূর্ণ বাক্য লেখা একেবারেই নিষেধ। তারপর যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে সেটা হলো প্রশ্নের প্রথম বক্সে যে নমুনা উত্তরটা দেয়া থাকে সেটা আমরা প্যাসেজ থেকে খুঁজে বের করব। এরপর কোয়েশ্চেনের শোয়িংয়ের পরে কি বলা হয়েছে, শোয়িংয়ের পরে কি বলা হয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট। এটাই কোয়েশ্চেন, কী চাওয়া হয়েছে আমাদের কাছ থেকে, ফ্লো চার্টে কী লিখবো আমরা সেটা বের করব টপিকটা। দেন মনোযোগ দিয়ে প্যাসেজ পড়ে সেই অনুযায়ী ধারাবাহিকতার সাথে, ধারাবাহিকতা অবশ্যই মেনটেন করতে হবে। কোনো একটা পয়েন্ট এক জায়গায় পেলাম, তারপরে কিছু দূর যাওয়ার পর আরেকটা পয়েন্ট পেলাম, বাট মাঝখানে একটা বাদ দিয়ে আসলাম, পরে গিয়ে মনে হচ্ছে না 5টা বের করার জন্য ওইটাও লেখা উচিত ছিল, তাহলে আমরা মিস করে গেছি, আমাদের আবার পুনরায় প্রথম থেকেই লিখতে হবে। এজন্য আমি সবসময় পরামর্শ দিই আমরা আগে চেষ্টা করব টেক্সট থেকে কোন 5টা পয়েন্ট আমি লিখতে যাচ্ছি ফ্রেজ আকারে সেগুলো আগে বের করা, বের করে ডিসিশন নিয়ে তারপরে খাতায় লেখা শুরু করা। ওকে, সো ধারাবাহিকতা বজায় রাখবো এবং পরবর্তী পয়েন্টগুলো প্যাসেজ থেকে খুঁজে বের করে ফ্রেজ আকারে, অবশ্যই ফ্রেজ আকারে 2 থেকে 6 নম্বর বক্সে আমরা সাজিয়ে ফেলব। ফ্রেজ বলতে আমরা বোঝাচ্ছি যেখানে সাবজেক্ট এবং মেইন ভার্ব থাকবে না, বা এই স্ট্রাকচারে কোনো কিছু আমরা লিখব না। সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা চেষ্টা করব সাবজেক্টটাকে অ্যাভয়েড করতে। আমরা ভার্বটা যদি লিখিও প্রথম বক্সে ওরা যেভাবে ভার্বের ফর্মটা দিবে, ভার্বের বেস ফর্মও দিতে পারে অনেক সময় V1, অনেক সময় তারা V2 দেয়, অনেক সময় ভার্বের সাথে আইএনজি দেওয়া থাকে, অনেক সময় ভার্বের V3 দেওয়া থাকে। যে কোনো একটা আমরা ফলো করবো, বাট সাবজেক্টটাকে চেষ্টা করবো যথাসম্ভব এড়িয়ে যেতে। সাবজেক্টটা লিখলে আবার ভার্বকে বাদ দিতে হবে। সবচেয়ে বেটার হচ্ছে যে ফ্রেজটা ওরা দিয়েছে প্রথম বক্সে সেটাকেই কী করা, ফলো করা। ফলো করতে না পারলে আমরা চেষ্টা করব এই ফর্মগুলোর মধ্যে থাকতে, ভার্বের V1 না দিয়ে V2, ভার্বের আইএনজি অথবা V3, এই 3টার মধ্যে থাকার চেষ্টা করা। আরেকটা অপশন, ইজি অপশন আছে, সেটা হচ্ছে 2+V1 দিয়ে আমরা চাইলে ফ্রেজটা শুরু করতে পারি। এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট লেখার শর্টকাট নিয়মাবলী। এরপর আমরা দেখব একটা এক্সাম্পলের মাধ্যমে কিভাবে ফ্লোচার্ট সলভ করা যায়।
প্রথমে আমরা দেখছি ফ্লো চার্টের টপিক আমার রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য কন্ডিশনস অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ। তো আমার কোয়েশ্চেনের শোয়িংয়ের পরে কি আছে? শোয়িংয়ের পরে আছে কন্ডিশনস অফ অ্যাডোলেসেন্ট গার্লস। আমার মাথায় রাখতে হবে অ্যাডোলেসেন্ট গার্লসদের কন্ডিশনটাই আমি কি করব, ফোকাস করব। আমার মেন এইম থাকবে আমার ফ্লো চার্টে যাতে আমি যাই লিখি না কেন প্রতিটা ফ্রেজই অ্যাডোলেসেন্ট গার্লস অফ বাংলাদেশ, বাংলাদেশের কিশোরী মেয়েদের অবস্থা বা পরিস্থিতিটাকে তুলে ধরবে। সো প্যাসেজ পড়ে আমরা সেটা করব, বাট প্রথমে আমাদের কাজ হবে প্রথম বক্সে কি দেয়া আছে। প্রথম বক্সে দেয়া আছে নাম্বার 1 পুলিং আউট অফ স্কুল। এই কথাটাই আমরা আগে এখান থেকে বের করার চেষ্টা করব, পুলিং আউট অফ স্কুল। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডোলেসেন্ট গার্লস আর পুলড আউট অফ স্কুল, এই জায়গাটাকে ওরা নিয়েছে। এখান থেকে পয়েন্টটা ওরা ডিরাইভ করছে কিভাবে? সাবজেক্টটাকে ওরা লেখে নাই, ওরা জাস্ট ভার্বটাও লেখে নাই, ওরা মেন ভার্বটাকে পিক করেছে, বাট মেন ভার্বে কী ফর্ম দিয়েছে? আইএনজি ফর্ম, এবং এটা বড় হাতের পি দিয়েছে। তো এই পুলড আউট অফ স্কুল থেকেই ওরা পয়েন্টটাকে বানিয়েছে কি পুলিং আউট অফ স্কুল, এবং এখানে কোনো ফুল স্টপ দেওয়া হয় নাই। এটা আরেকটা মেজর নিয়ম, কোনোভাবেই আমরা ফ্লো চার্টে কোনো ফুল স্টপ দেব না, কোনো ফ্রেজের পরেও দেব না। প্রথম ফ্রেজটা লেখার পরে তো দিবই না, 2, 3, 4, 5, 6 শেষটাও শেষ করে আমরা কোনো ফুল স্টপ দেব না। ফ্রেজের শেষে আমরা কোনো ফুল স্টপ দেব না, কারণ ফ্রেজের পরে আসলে ফুল স্টপ হয় না। কমপ্লিট সেন্টেন্স না হওয়া পর্যন্ত কোনো ফুল স্টপ দেওয়ার নিয়ম নেই। আমরা দেখি এই কোয়েশ্চেনের আনসারে আমরা কি কি পয়েন্ট পাচ্ছি। এই কোয়েশ্চেনের আনসারে আমরা পয়েন্ট পাচ্ছি পুলিং আউট অফ স্কুল, এটা দেয়া ছিল। আমরা প্রতিটা বক্সের মাঝখানে একটা অ্যারো সাইন দিব। অ্যারো সাইনটা এখানে দেওয়া হয় নাই, সরি। অ্যারো সাইন ছাড়া আমরা বক্স আঁকবো না, 2 বক্সের মাঝখানে অবশ্যই অ্যারো সাইন হবে, প্রতি 2 বক্সের মাঝখানে অ্যারো সাইন হবে। তারপর আমরা দেখছি সেকেন্ড পয়েন্টে লেখা হয়েছে লুজিং মোবিলিটি, ফ্রেন্ডস অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, বিইং ডিপ্রাইভড অফ ইকোনমিক অপরচুনিটিস। আমরা যদি একটু ব্যাক করি আমরা দেখতে পাবো যে পুলিং আউট অফ স্কুলের পরে আমরা যদি পয়েন্ট বের করতে চাই, এই যে লুজ দেয়ার মোবিলিটি, দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, এখান থেকে ওরা দ্বিতীয় পয়েন্টে নিয়েছে, লুজটাকে করেছে লুজিং, আর দেয়ার মোবিলিটি, দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, এখান থেকে ফুল স্টপটাকে বাদ দেওয়া হয়েছে। এভাবেই কি বানানো হয়েছে? ফ্রেজ। এই ফ্রেজের মাধ্যমে সেকেন্ড পয়েন্টটাকে লেখা হয়েছে। দেন আমরা দেখতে পাচ্ছি বিইং ডিপ্রাইভড অফ ইকোনমিক অপরচুনিটিস, being deprived of non-formal education and opportunities, lacking of information about health issues, suffering from anemia. এই সব পয়েন্টস আমরা কোথা থেকে পেয়েছি? টেক্সট থেকে। দেখি কীভাবে টেক্সট থেকে পয়েন্টগুলো পেলো। এই যে লুজিং দেয়ার মোবিলিটি অ্যান্ড দেয়ার ফ্রেন্ডস সোশ্যাল স্ট্যাটাসের পরেই আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা পয়েন্ট, কার্টেলস দেয়ার ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস। তাহলে ওরা কার্টেলস না লিখে ওরা লিখেছে বিইং ডিপ্রাইভড অফ। পরে গিয়ে আরও ভালো পয়েন্ট আমরা লিখতে পারবো, কিন্তু কোনোভাবেই ধারাবাহিকতা ব্রেক করা যাবে না, সিকোয়েন্স অনুযায়ী লিখতে হবে। যে পয়েন্টের পরে যে পয়েন্টটা আসবে, ওই যে ইনফরমেশনের পরে যে ইনফরমেশনটা আসবে ওইটাই আমরা একটা পর একটা সাজিয়ে লিখব। এরপর যে প্রশ্নটা সেটা হচ্ছে সামারি, 3 নম্বর কোয়েশ্চেন। সামারি লেখার ক্ষেত্রে আমরা আসলে কি করব? এটা আরও একটা জটিল প্রশ্ন। অনেক স্টুডেন্টরা আমাকে জিজ্ঞেস করে যে সামারিতে তো মার্কসই দেয় না, 10 মার্কসে 2 দেয়, 3 দেয়, 4 দেয়, 5-এর বেশি দেয় না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সামারির ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, একইভাবে কোয়েশ্চেন আনসারের মতোই এখানেও ওন রাইটিংকে গুরুত্ব দেওয়া হয়, ওন ওয়ার্ডস, ওন সেন্টেন্স স্ট্রাকচার। স্টুডেন্ট যদি নিজের মতো করে বুঝে লিখে তাকে অবশ্যই মার্কস দিবে। যেমন সামারি লেখার ক্ষেত্রে আমরা মনে রাখবো কোনো লাইন হুবহু যাতে প্যাসেজ থেকে কপি করা না হয়, পুরো প্যাসেজটা মনোযোগ দিয়ে পড়ে ওই প্যাসেজের মূল কথাগুলোকে অল্প কথায় 5 থেকে 6 লাইনের মধ্যে অথবা পুরো প্যাসেজের 3 ভাগের 1 ভাগ সমপরিমাণ লেখার মাধ্যমে উপস্থাপন করা। আমরা অনেক সময় বলি 1/3 অফ দ্য প্যাসেজ, প্যাসেজে যতটুকু লেখা আছে তার 3 ভাগের 1 ভাগ সামারিতে আমরা লিখি, বাট মূল কথাগুলো লিখি, সবটা না। এটা অনেক সময় আমি কম্পেয়ার করি বনসাইয়ের সাথে। বনসাই মানে কি? একটা পুরো বড় বটবৃক্ষের বা কোনো গাছের শর্ট একটা ভার্সন। তো সামারির ক্ষেত্রেও তাই, পুরো একটা বড় প্যাসেজ, অনেক আইডিয়াস, ওটার মেইন আইডিয়াসগুলো নিয়ে আমরা যদি একটা শর্ট ফরম্যাটে লেখাটা উপস্থাপন করি ওটাকে আমরা বলি সামারি, যেটাকে আমরা অনেক সময় বলি সারাংশ বাংলায়। পোয়েমের ক্ষেত্রে আমরা তো আর 1/3 লিখতে পারবো না, আমরা সেক্ষেত্রে
আরেকটা টেকনিক অ্যাপ্লাই করব যে কোনোভাবেই 6 থেকে 7 সেন্টেন্সের বেশি আমরা সামারি লিখব না কবিতার ক্ষেত্রে। কবিতাটা ভালো করে পড়ে বুঝে ওই কবিতায় আসলে কি বলতে চেয়েছে, এটার সারমর্ম না, কিন্তু এটার মূল কথাটা, সারমর্ম হচ্ছে থিম, সেদিকেও আমরা লক্ষ্য রাখবো। তবে 1/3টাই আমরা মাথায় নিয়ে যাব প্যাসেজের ক্ষেত্রে। সো আরেকটা জিনিস আমরা দেখব, এক্সাম্পল, এক্সাজারেটেড কোনো আইডিয়া বা কোনো এক্সট্রা এক্সপ্লেনেশন যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা এগুলোকে অ্যাভয়েড করব সামারি লেখার সময়। মূল কথাগুলোকে হাফ পেজের মধ্যে বা 6 থেকে 7 সেন্টেন্সের মধ্যে, আরও স্পেসিফিক্যালি বলতে চাইলে 70 থেকে 90 ওয়ার্ডসের মধ্যে আমরা চেষ্টা করব সামারিটা লিখতে। আমরা কোনো প্যাসেজ বা পোয়েমের সঠিক সামারিটা উপস্থাপন করতে গেলে এই ব্যাপারগুলো মাথায় নিয়ে লিখতে চেষ্টা করব। ওকে, দেন আমরা চলে যাব পরের টপিক। পরের কোয়েশ্চেনটা হচ্ছে উইথ ক্লুজ। উইথ ক্লুজ সলভ করার সময় আমাদের মনে রাখতে হবে গ্যাপে যে ওয়ার্ডটা দিব আমরা, সেই ওয়ার্ডের যদি কোনো কারণে পার্ট অফ স্পিচ চেঞ্জ করে লিখতে হয়, সে ব্যাপারে আমরা কেয়ারফুল থাকবো। কারণ বক্সে যে ওয়ার্ডসগুলো দেয়া থাকবে এবং 2, 3 বা 4টা শব্দ অতিরিক্ত অনেক সময় দিয়ে দেয়, সেগুলো যাতে আমরা ভুলে আমাদের আনসারে দিয়ে না দিই, ভালো করে লক্ষ্য করে বের করে সঠিক জায়গায় সঠিক ওয়ার্ডটা বসানোর চেষ্টা করব। এবং লক্ষ্য রাখবো যদি পার্ট অফ স্পিচ চেঞ্জ করতে হয়, যেমন যদি বক্সে দেয়া আছে ডেঞ্জার কিন্তু আমাদের ব্যবহার করতে হবে এন্ডেঞ্জার্ড, সেক্ষেত্রে ডেঞ্জারকে কীভাবে এন্ডেঞ্জার্ড করতে হবে এটা আমরা ডেরাইভেটিভসের মাধ্যমে বের করে তারপর গ্যাপের মধ্যে বসানোর চেষ্টা করব। আমাদের মনে করতে হবে হ্যাঁ ডেঞ্জার ওয়ার্ডটা দেয়া আছে, বাট আমি যে গ্যাপের মধ্যে ওয়ার্ডটা দিতে যাচ্ছি সে জায়গায় আসলে ডেঞ্জার দেওয়া যাবে না, সে জায়গায় ডেঞ্জারের একটা ভার্ব ফর্ম আছে এন্ডেঞ্জার, এটাকে আবার প্যাসিভ করলে এন্ডেঞ্জার্ড হয়, সেক্ষেত্রে আমি ডেঞ্জার থেকে এন্ডেঞ্জারে যাব, এন্ডেঞ্জারকে আবার ইডি যোগ করে এন্ডেঞ্জার্ড করব, দেন আমি গ্যাপের মধ্যে বসাবো। এরকম একটা এক্সাম্পল আমরা দেখতে পারি। আরেকটা জিনিস আমরা কপি করে লিখব না, সরাসরি বক্স থেকে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বক্সে 12টা ওয়ার্ডস দেওয়া আছে, বাট আমার গ্যাপ হচ্ছে 10টা। তার মানে যে কোনো 2টা ওয়ার্ড আমাকে মিসলিড করার জন্য দেওয়া হয়েছে, যাতে আমি ভুল করে বসি ওই ওয়ার্ডটা চুজ করে। আমরা দেখব কিভাবে যে 2টা ওয়ার্ডের প্রয়োজন নেই আমার, সেই 2টাকে অ্যাভয়েড করে বাকি 10টা থেকে প্রতিটা বক্সে সঠিক 10টা শব্দকে আমরা প্লেস করতে পারি। দেন আমরা দেখতে পাচ্ছি উইদাউট ক্লুজ। উইদাউট ক্লুজের ক্ষেত্রেও একইভাবে আমাদের মাথায় রাখতে হবে যে কোন গ্যাপে কোন পার্ট অফ স্পিচটা আমরা বসাবো। গ্যাপটা দেখেই আমাদের আগেই নির্ধারণ করে নিতে হবে এখানে নাউন হবে, এখানে অ্যাডজেক্টিভ হবে, নাকি ভার্ব হবে, কী হবে, সেটা বের করার পরে দেন আমরা আনসার করার চেষ্টা করব যে কোন পার্ট অফ স্পিচটা দিব, কোন গ্যাপে সুন্দরভাবে ফিল আপ করতে পারবো। তবে এখানে আমাদের একটু ফ্রিডম আছে, সেটা হচ্ছে প্যাসেজ পরে আমার যে জায়গায় যে ওয়ার্ডটা দিতে ইচ্ছে করবে, যদি সেটা লজিক্যালি ওখানে ফিট হয় সেটা আমরা দিতে পারবো, আমার হাতে অপশনস থাকবে। সেক্ষেত্রে বক্সে যা ছিল ওখান থেকেই চুজ করতে আমরা বাধ্য ছিলাম। বাট উইদাউট ক্লুজের ক্ষেত্রে আমার ফ্রিডম আছে, আমি লজিক্যাল একটা ওয়ার্ড, রেশনাল একটা ওয়ার্ড, গ্রামাটিক্যালি কারেক্ট একটা ফর্মে যদি আমি ওখানে দিতে পারি এবং ওই সেন্টেন্সে যদি সঠিক মিনিং বের হয় বা মিনিংটা ঠিক থাকে প্যাসেজে, তখন আমরা এটাকে লিখতে পারবো ইজিলি। সো প্রতিটা বাক্যকে মিনিংফুল করাটাই আমাদের লক্ষ্য, তবে এই জন্য পর্যাপ্ত ভোকাবুলারি আমাদের থাকতে হবে, এটা একটা বড় ব্যাপার। ভোকাবুলারি স্টক যদি ভালো না হয় তাহলে আমরা কখনোই উইদাউট ক্লুজ আনসার করতে পারবো না, আমাদের ওয়ার্ড ফাইন্ড আউট করতে কষ্ট হবে বা ওয়ার্ড আমাদের চিন্তা করে বের করতে কষ্ট হবে। আমাদের ভোকাবুলারিটা যত স্ট্রং হবে আমরা উইদাউট ক্লুজ বলি ক্লুজ বলি দুইটাই ইজিলি সলভ করতে পারবো। ওকে, দেন আমরা চলে যাব পরের টপিক রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্ট সলভ করার ক্ষেত্রে আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে যে আমি সঠিকভাবে সাজানোর ক্ষেত্রে প্রথম সেন্টেন্সটা কোনটা সেটা আগে 10টার মধ্যে থেকে বের করতে। প্রথমটা যদি আমি একবার পেয়ে যাই, প্রথমটা থেকে দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থ এভাবে যেতে আমার জন্য ইজি হবে। আমরা দেখব যে প্রথম সেন্টেন্সটা বের করে ওটার সাথে লজিক্যালি পরবর্তী কোন সেন্টেন্সগুলো সাজালে পূর্ণাঙ্গ একটা মিনিংফুল প্যাসেজ বা গল্প পাওয়া যাবে সেটাকে টার্গেট করে আমাদের আগাতে হবে। একবার লজিক্যাল অর্ডারটা পেয়ে গেলে আমরা মার্ক করে ফেলবো এবং পরবর্তীতে ওই সঠিক অর্ডারটা আমরা শুধু একটা সিকোয়েন্সের মাধ্যমে, এই যে প্রথমে যদি হয় এফ, অ্যারো সাইন দিয়ে এ, তারপরে অ্যারো সাইন দিয়ে এইচ, তারপরে বি, এভাবে আমরা 10টার সিকোয়েন্স এভাবে দেখিয়ে দিব। এর বেশি আর কিছু লিখতে হবে না। এভাবে সিরিয়ালটা আমরা দেখাবো, পুরো প্যাসেজটা লেখার দরকার নেই। তারপরে যদি কেউ মনে করে সে পুরো প্যাসেজটা লিখতে চায় লিখতে পারবে, তাতেও কোনো সমস্যা নেই। বাট আমি বলবো রিঅ্যারেঞ্জমেন্টের আনসারটা আমরা সব শেষে লিখতে চাই, আমরা সবার শেষে রিঅ্যারেঞ্জমেন্ট লিখব।
কারণ এই প্যাসেজ লেখার ঝামেলাটা থেকে বাঁচতে হলে আমাদের দেখতে হবে বাকি কোয়েশ্চেনগুলো আনসার করার পরে প্রয়োজনে আমি বের করে রাখবো সিকোয়েন্সটা কোনটার পরে কোনটা হবে। তারপরে একেবারে শেষে সব কিছু লেখার শেষে সময় যখন হাতে একদম কম থাকবে আমি সিকোয়েন্সটা লিখে দিব। লেখার পর যদি মনে হয় যে আমার হাতে আরও 5-10 মিনিট আছে তখন আমি প্যাসেজটা চাইলে লিখতে পারবো। তবে যদি সময় না থাকে প্যাসেজটা আমরা অ্যাভয়েড করব। বাট সিকোয়েন্সটা দিলেই আমার মোটামুটি মার্কস পাওয়া নিশ্চিত। এভাবে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট সলভ করব। ঠিক আছে, ওকে। দেন আমরা পরের কোয়েশ্চেনে যাই। একটা রিঅ্যারেঞ্জ আমরা দেখি, চলো। একটা রিঅ্যারেঞ্জ এখানে দেওয়া আছে, দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর জাম্বল, রিঅ্যারেঞ্জ দ্যাম ইন প্রপার সিকোয়েন্স। দে ওয়ার aliens in their own country and were subjected to all sorts of indignities. এটা দিয়ে কখনোই শুরু হবে না। আমরা দেখি দ্য ব্ল্যাকস ওয়ার দ্য গ্রেট লিডার, দে ওয়ার, ইভেন ডগস রিসিভড, ইভেনচুয়ালি হি ওয়াজ, নেলসন ম্যান্ডেলা ওয়াজ, বাট দ্য অপ্রেসিভ। ইনফ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের কমন সেন্স বলছে নেলসন ম্যান্ডেলা ওয়াজ দ্য গ্রেটেস্ট লিডার অফ সাউথ আফ্রিকা। এটা দিয়েই আমরা শুরু করতে পারি। তো আনসার এগুলো আমরা দেখতে পাচ্ছি কী দিয়ে শুরু হয়েছে, এইচ দিয়ে, অবশ্যই ছোটো হাতের হবে এটা, এইচ দিয়ে আমরা শুরু করেছি। তারপরে অ্যারো সাইন দিয়েছি। তারপরে আমরা খুঁজবো এই সেন্টেন্সের পরবর্তীতে কোন সেন্টেন্সটা আসতে পারে। আমরা দেখছি এর পরে আসছে, ইনফ্যাক্ট হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড হু স্ট্রাগলড অ্যাগেইনস্ট অ্যাপার্থেড থ্রু আউট হিজ হোল লাইফ। এভাবে আমরা যে পেলাম, যে এর পরে বি, দ্য ব্ল্যাকস ওয়ার ট্রিটেড ক্রুয়েলি, বি এর পরে এ, দে ওয়ার এলিয়েন্স ইন দেয়ার ওন কান্ট্রি অ্যান্ড ওয়ার সাবজেক্টেড টু অল সর্টস অফ ইনডিগনিটিস। এভাবে আমরা ডি, ই, সি, জি, আই, এফ এই সিরিয়ালটা পেয়ে গেলাম, পুরো ঘটনাটাও পেয়ে গেলাম। আমরা চাইলে শুধু সিরিয়ালটা দিয়ে চলে আসতে পারি। আর যদি মনে হয় আমার হাতে সময় আছে পর্যাপ্ত, আমি শেষে আনসার করবো এটা। যদি সময় পর্যাপ্ত থাকে প্যাসেজটাও লিখে দিয়ে আসব। আর এটার উপরে আমরা চাইলে লিখতে পারি দ্য রিঅ্যারেঞ্জমেন্ট is done below। এভাবে আমরা চাইলে একটা হেডিং দিয়ে রিঅ্যারেঞ্জমেন্টটা লিখে দিতে পারি। ওকে, দেন চলো আমরা চলে যাই পরের টপিক, সেটা হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট। গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে অনেক ধরনের কোশ্চেন আছে স্টুডেন্টদের। তারা বলতে চায় গ্রাফ অ্যান্ড চার্ট কীভাবে লিখলে বেশি মার্কস ক্যারি করা যাবে, কারণ এখানেও 15 মার্কস। 15-এ যদি আমি 10 পেয়ে যাই বা 7, 8, 9 পেয়ে যাই, আমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। তা আমরা চেষ্টা করব যে টপিকগুলোতে 15 মার্কস আছে সেগুলোকে ভালোভাবে অ্যাড্রেস করতে, কোনোভাবেই যাতে ওখানে 12-13-এর কম আমরা না পাই। সো আমরা দেখি একটা গ্রাফ চার্টে কত ভালোভাবে লিখলে, কীভাবে লিখলে বেশি মার্কস ক্যারি করা যাবে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রাফ চার্ট লেখার সময় সবচেয়ে মূল যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো আমরা অবশ্যই একটা সুন্দর টাইটেল দিব। এই গ্রাফ চার্টটা কী নিয়ে, ওই টাইটেলটা দিয়ে আমরা স্টার্ট করব। টাইটেলটা কোয়েশ্চেনেই দেয়া থাকে, ওখান থেকে একটা সুন্দর টাইটেল আমরা বের করে নিজের মতো করে টাইটেল দিয়ে আন্ডারলাইন করে দেন আমাদের লেখা শুরু করব। আমরা দেখব লেখার শুরু থেকেই আমরা কিছু ধারাবাহিকতা বজায় রাখবো। যেমন কয়েকটা প্যারা করব আমরা গ্রাফ চার্ট প্যারা করে লিখব। অন্তত 3টা প্যারা তো করতেই হবে, চাইলে আমরা 4টাও করতে পারি। যেমন প্রথম প্যারায় আমরা একটা সুন্দর ইন্ট্রোডাকশন দিব, টপিকটা নিয়ে লিখব। টপিকটা কি, টপিকটা যদি হয় পাস্ট টাইম অ্যাক্টিভিটিস অফ স্টুডেন্টস ইন বাংলাদেশ, তাহলে সেটাই আমরা লিখব, দ্য পাস্ট টাইম অ্যাক্টিভিটিস অফ স্টুডেন্টস ইন বাংলাদেশ হেডিং দিয়ে দেন আমরা লেখা শুরু করব। এবং আমি শুরুই করব দ্য গ্রাফ চার্ট ইলাস্ট্রেটস, দ্য গ্রাফ চার্ট শোজ, দ্য গ্রাফ চার্ট ডিসক্রাইবস। এভাবে আমরা স্টার্ট করতে পারি, যার যে ভোকাবুলারি ভালো লাগে সেটাই সে লিখবে। দ্য গ্রাফ অর দ্য গিভেন গ্রাফ চার্ট অর দ্য গিভেন গ্রাফ illustrates the pastime activities of students of Bangladesh from the year 1990 to 2024। এভাবে আমরা চাইলে বিগিনিংটা করতে পারি। সো এরপর আমরা যেটা মাথায় রাখবো যে দ্বিতীয় প্যারায় ইন্ট্রোডাকশন দেওয়ার পরে দ্বিতীয় প্যারায় আমরা বর্ণনাটা লিখব যে গ্রাফে কী আছে, কোন সালে কত %, কোনটা বেশি কোনটা কম, এই কথাগুলো আমরা ডিটেইল যেভাবে ছবিতে আমরা দেখব ডায়াগ্রামে ওইটাই বর্ণনা করব। তারপর বর্ণনার সাথে সাথে আমরা চাইলে একটু কম্পেয়ার কন্ট্রাস্টও করতে পারি। যদি আমরা থার্ড প্যারায় না যাই, আমরা যদি সেকেন্ড প্যারাতে ডেসক্রিপশন অ্যানালাইসিস একসাথে দিতে চাই, সেখানে আমরা কম্পেয়ার কন্ট্রাস্টটা করে ফেলব, কেন হায়েস্ট কেন লোয়েস্ট, এবং একই সাথে বেশি কম, কোন বছরে কোনটা বেশি ছিল কোন বছরে কোনটা কম হলো,
এবং আপস অ্যান্ড ডাউনসগুলো আমরা দেখাই দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা আরেকটা প্যারা চাইলে করতে পারি, সেক্ষেত্রে শুধু অ্যানালাইসিসটা থাকবে ডেসক্রিপশনের পরে, অথবা ডেসক্রিপশন অ্যানালাইসিস এক প্যারায় দিয়ে আমরা 3 প্যারায় ক্লোজ করে দিতে পারি। নেক্সট আরেকটা প্যারা যেটাকে আমরা বলতেছি কনক্লুশন অ্যাকচুয়ালি নেই, গ্রাফ চার্টে কনক্লুশন হয় না ওভাবে। ইন্ট্রোডাকশানে যেটা লিখেছিলাম আমরা ওটাকেই আরেকটু প্যারাফ্রেজিংয়ের মাধ্যমে আমরা লেখাটার ইতিটা নিই, ওটা সরাসরি কনক্লুশন বলতে আমি নারাজ। যেমন আমরা ইন্ট্রোডাকশানটাকে প্যারাফ্রেজিংয়ের মাধ্যমে লেখার ইতিটা আনবো। মোট কথা হচ্ছে আমরা চাইলে 4 প্যারাও একটা গ্রাফ চার্টকে ব্যাখ্যা করতে পারি, মোট 4 প্যারাও চাইলে ব্যাখ্যা করতে পারি, তবে মিনিমাম 3 প্যারা। প্রথম প্যারায় ইন্ট্রোডাকশন, দ্বিতীয় প্যারায় ডেসক্রিপশন অ্যান্ড অ্যানালাইসিস, আর থার্ড প্যারায় গিয়ে আমরা একটা কনক্লুডিং প্যারা লিখব, যেখানে ইন্ট্রোডাকশনে যা ছিল ওটারই একটা রিফ্লেকশন থাকবে। পরবর্তীতে আমরা চলে যাই, এটা গ্রাফ চার্টের একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পাস টাইম অ্যাক্টিভিটিস নিয়ে, বাট আগের কোয়েশ্চেন এখানে 80 ওয়ার্ডস দেয়া, 80 ওয়ার্ডস না, আমরা অ্যাটলিস্ট 120 থেকে 150 ওয়ার্ডসে চলে যাব, যেহেতু এখানে মার্কস বেশি, 15 মার্কস এখানে আছে। তো মার্কস ক্যারি করার জন্য আমাকে ওয়ার্ড লিমিটটা বাড়াতে হবে এবং আমাকে অবশ্যই প্যারা করে লিখতে হবে। প্যারা করে লিখলে আমার স্ট্রাকচারটাও দেখতে সুন্দর লাগবে, আমার মার্কিংও বাড়বে। আর কিছু ভোকাবুলারি আমাকে অবশ্যই লিখতে হবে যেগুলো গ্রাফ চার্টে ব্যবহার করা হয়। ডিসক্রাইবস, পোর্ট্রেজ, ইলাস্ট্রেটস বিগিনিংয়ে, কম্পেয়ার কন্ট্রাস্ট করার সময়, গোয়িং, ওয়েন্ট আপ, ওয়েন্ট ডাউন, ইনক্রিজড, ডিক্রিজড, ডিক্লাইন্ড, এই ধরনের ওয়ার্ডগুলো আমাদের ইউজ করতে হবে বিভিন্ন জায়গায়। এই ওয়ার্ডসগুলো বা ডিফারেন্ট ফ্রেজেসগুলো আমাদের মার্কস বেশি পেতে হেল্প করবে। পরবর্তীতে আমরা চলে যাই স্টোরি রাইটিং। এটা নিয়েও স্টুডেন্টদের মধ্যে অনেক ধরনের কনফিউশন থাকে যে স্টোরি কীভাবে লিখলে আমরা নাম্বার পাবো, স্টোরিতে তো নাম্বার দেয় না বা কম পাই, এখানেও 15 মার্কস। তো এটাও আরেকটা ক্রুশাল টপিক। আমরা দেখব যে স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের 3টা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমে যে অংশটুকু প্রশ্নে দেয়া থাকে ওটা ভালোভাবে পড়তে হবে, এবং সেটা যদি ট্রেডিশনাল কোনো স্টোরি হয় আমরা ট্রেডিশন অনুযায়ী লিখব, ট্রেডিশনাল স্টোরিটা যেভাবে ছিল ওভাবেই রিপ্রোডিউস করার চেষ্টা করব। আবার যদি কোনো কারণে ওই প্লটটা ভুলে যায়, ওই গল্পটা ভুলে যায়, তারপরে চেষ্টা করব কাছাকাছি কিছু একটা লেখার, যতটুকু মনে পড়ে ওটাকে সাজিয়ে গুছিয়ে ওটার মতো করে কিছু একটা লেখার। একেবারে অপারগ হলে তাও কিছু একটা লিখে দিয়ে আসা নিজের মতো করে, কোনোভাবেই আনসার না করে আসা যাবে না। কিন্তু যদি গল্পটা ক্রিয়েটিভ স্টোরি হয় এবং আমার নিজের মতো করে লেখার সুযোগ থাকে, সেই ক্ষেত্রে আমরা ভালো করে প্রথম অংশটা পড়ে কিছুক্ষণ পরিকল্পনা করব এটার প্লট ডেভেলপমেন্ট নিয়ে, কিভাবে আমি গল্পটাকে সাজাতে পারি, কোন পর্যায়ে নিয়ে যেতে পারি, কি কি লিখতে পারি, পয়েন্ট আউট করে একটু ব্রেন স্টর্মিং করে দেন আমরা লেখায় ঢুকবো। হুট করে আমরা যদি লেখা শুরু করে দিই আমাদের ভাবতে ভাবতে এই দিন শেষ হয়ে যাবে। তা আমরা আগে প্ল্যান করে তারপরে লিখব। দেন আমরা দেখতে পাচ্ছি স্টোরি রাইটিংয়ে 3টা জিনিস আমরা মাথায় রাখবো। অবশ্যই প্রথমটা হচ্ছে আমাদের প্যারা করা, একটা সুন্দর টাইটেল দেয়া, একটা টাইটেল থাকতে হবে, স্ট্রাইকিং একটা টাইটেল। আমার স্টোরি যদি হয় ফুলিশ ক্রো অ্যান্ড এ ক্লেভার ফক্স, আমরা হুবহু এটা লিখে দিব না, আমরা চাইলে লিখতে পারি দ্য ফ্ল্যাটারি ক্যান ব্রিং ডাউনফল। এই ধরনের কোনো অ্যাট্রাকটিভ টাইটেল দিয়ে আমরা চাইলে রিডারকে বা আমার এক্সামিনারকে অ্যাট্রাক্ট করতে পারবো, আমার লেখার মানটাকে ইমপ্রুভ করতে পারবো। দেন আমরা অবশ্যই প্যারা দিয়েই গল্পটাকে উপস্থাপন করবো। অনেকগুলো প্যারা থাকবে, 3টা 4টা 5টাও থাকতে পারে, ইট ডিপেন্ডস অন দ্য স্টোরি, অন দ্য প্লট। দেন আরেকটা জিনিস অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে ক্যারেক্টারের মাধ্যমে, গল্পে যদি ক্যারেক্টার থাকে, একটা থাকুক বা একের অধিক ক্যারেক্টার্স থাকুক, ওদেরকে দিয়ে কথা বলাতে হবে। ওই ক্যারেক্টারের মাধ্যমে ডায়লগ ক্রিয়েট করে ইনভার্টেড কমার মধ্যে গল্পের মাঝে মাঝে আমাদের ডায়লগ বসাতে হবে। আর ক্যাচি একটা টাইটেল তো দিবই, আর কিছু প্যারা করব, আর ক্যারেক্টারের ডায়লগ প্রেজেন্টেশনের মধ্যে পুরো গল্পটা 3-4 পেজের মধ্যে আমরা লেখার চেষ্টা করব। আমরা এতদিন ধরে যে গল্প লিখে আসতেছি পরীক্ষায়, সেগুলো আসলে ছিল এক ধরনের সামারাইজিং অথবা সামারাইজড ফর্ম অফ দ্য মেইন স্টোরি। বাট আমাদেরকে বলা হয় কমপ্লিট দ্য ফলোয়িং স্টোরি অ্যাকর্ডিংলি। তো কমপ্লিট দ্য ফলোয়িং স্টোরি যদি হয়, স্টোরির কিছু মেজর ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আমার, বা মেজর কিছু ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই ডায়ালগস থাকা, একটা সুন্দর টাইটেল থাকা, প্যারা করে করে লেখা, এটাই স্টোরির ফরম্যাট। সো এটা আমরা ফলো করার চেষ্টা করব, আমাদের মার্কস যাতে বাড়াতে পারি, আমরা মার্কস ক্যারি করতে পারি। সেই ক্ষেত্রে আমরা স্টোরির দিকে খুবই নজর দিব, নন স্টোরিগুলো ভালো করে পড়ে যাব, আর আনসিনের জন্য কিছু কমন প্লট দেখে আমাদের প্রিপারেশন নিয়ে যাব,
যে বোর্ডের এক্সামগুলোতে, বিভিন্ন কলেজের এক্সামগুলোতে কোন ধরনের ক্রিয়েটিভ স্টোরিজগুলো এসেছে এবং সেগুলো কিভাবে লেখা যায়। নিজে চাইলে দু একটা প্র্যাকটিস করতে পারি, না হলে সরাসরি পড়ে পরীক্ষার হলে যেতে পারি এবং পরীক্ষার হলে বসেও আমি চিন্তা করব স্টোরিটা কিভাবে লিখলে, প্লটটা কিভাবে সাজালে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। লাস্ট বাট নট লিস্ট আমরা দেখতে পাচ্ছি ইনফর্মাল লেটার আমাদের লিখতে হবে। ইনফর্মাল লেটার হচ্ছে যেটা আমরা প্রিয়জনদের কাছে, বন্ধুর কাছে লিখি, সেই ক্ষেত্রে আমরা কিছু নিয়ম ফলো করব। ফর্মাল লেটারে সব কিছুই আমরা লেফট সাইড মার্জিন বরাবর লিখব, কোনো কিছুই ডান দিকে লিখব না। এবং ডেট, প্রথমে ডেটটা দিব, তারপরে অ্যাড্রেস, যিনি লেটার লিখছেন বা এক্সামিনি সে তার নিজের অ্যাড্রেস দিবে। তারপর আমরা সম্বোধন করব ডিয়ার XYZ, ডিয়ার ব্রাদার, ডিয়ার সিস্টার, ডিয়ার ফ্রেন্ড, কারোর নাম হতে পারে। তারপর একটা ইন্ট্রোডাক্টরি প্যারা থাকবে, বিগিনিং। তারপর একটা ডেসক্রিপটিভ প্যারা থাকবে, লেটারের বিষয়বস্তু কী। তারপর একটা কনক্লুডিং প্যারা, আমরা লেটারটা শেষ করব, বিদায় নিব। দেন আমরা ফাইনালি ইয়োর্স এভার, ইয়োর্স ফ্রেন্ডলি, ইয়োর্স এল্ডারলি ইত্যাদি লেখার মাধ্যমে সবশেষে আমরা লেটারটা শেষ করব। বাট এর উপরে একটা কাজ থাকে, সেটা হচ্ছে এনভেলপ। এনভেলপটা আমরা লিখব বা এঁকে দিব শেষে সংযুক্তির মাধ্যমে লেটারের শেষে এবং মাঝখান বরাবর খাতার নিচের দিকে। সেটা আমরা লিখব, যেখানে বাম দিকে আমরা ফ্রম দিয়ে কমা দিব, ডান দিকে টু দিয়ে। এভাবে লেখক এবং যিনি লেটার রিসিভ করবেন তাদের দুজনের অ্যাড্রেস দিয়ে আমরা শেষ করব। আর ডান দিকের কর্নারে আমরা চার কোণা একটা বক্স করে ওর ভিতরে স্ট্যাম্প শব্দটা লিখে দিব। আমি চাইলে একে দেখাতে পারি। আমরা এইভাবে জিনিসটা লিখব, মাঝখানে আমি একটা দাগ দিই, দাগটা এইভাবে দিতে পারি। এখানে আমরা দিতে পারি ফ্রম, এখানে যিনি লিখবেন তার অ্যাড্রেস, এখানে থাকবে টু, যার কাছে লিখব তার অ্যাড্রেস, আর এখানে আলাদা করে চার কোণা একটা বক্স করে আমরা স্ট্যাম্প শব্দটা লিখে দিব। ঠিক আছে, এভাবে আমরা একটা লেটার লিখে তার নিচে এনভেলপ দেওয়ার মাধ্যমে শেষ করব। এখন এরপরও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকে, আমরা চেষ্টা করেছি প্রতিটা কোয়েশ্চেন আনসারকে অ্যাড্রেস করার জন্য এবং এভাবে 9টা কোয়েশ্চেন আনসার আমরা পেয়েছি। MCQ আর শর্ট কোয়েশ্চেন আনসারকে সেপারেটলি তুলে টোটাল 10টা কোয়েশ্চেন আমাদের আনসার করতে হবে। এক একটা কোয়েশ্চেনের ধরন এক এক রকম, এদের আনসারও এক এক রকম এবং এই অ্যান্সারিং কোয়েশ্চেন্সগুলোর ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রেখে আনসার করতে হবে এবং একইভাবে আমাদের এটাও মাথায় রাখতে হবে কোনটা কিভাবে আনসার করলে বেশি মার্কস ক্যারি করা যাবে। কারণ 100-র ভিতরে 80 মার্কস না পেলে আমাদের A+ পাওয়া হবে না। A+ পেতে গেলে আমাদের অবশ্যই ফোকাস করতে হবে 15 মার্কসের যে কোয়েশ্চেন্সগুলো আছে ওইগুলোতে কত বেশি মার্কস ক্যারি করা যায়। ওইগুলোতে যত বেশি মার্কস ক্যারি করতে পারবো তত আমার A+ পাওয়ার সম্ভাবনা বাড়বে। থ্যাংক ইউ সবাইকে, সবার জন্য শুভকামনা। এর পরবর্তীতে আমি ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে আবার তোমাদের সামনে আসব। এ পর্যন্তই থাক। ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ভালো হোক, সবার জন্য শুভকামনা। আমার জন্য সবাই দোয়া করব। আমি চেষ্টা করেছি তোমাদেরকে সিম্পলি এক্সপ্লেন করতে যে ইংরেজি প্রথম পত্রের কোন কোয়েশ্চেনটা কীভাবে আনসার করলে আমরা বেশি মার্কস ক্যারি করতে পারবো। অনেক জায়গায় আমাদের কনফিউশন থাকে, এরপরও যদি কোথাও কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি অপেক্ষায় থাকবো, আমি নিজেই রেগুলার আনসার করব। বেস্ট অফ লাক ফর ইয়োর ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম অন 4th July and hopefully I'll see you again before your English second paper exam. Thank you so much. Khuda Hafiz.